দিদি তারা তো চাকরিচ্যুত হচ্ছে না দিদি অ্যাজ দ্য এসআই এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেররিজম, ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড দিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, আর এই নিয়ে কিন্তু আজকে আমরা খবরের ময়নাতদন্ত করব। কেন রাজ্যে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই মুহূর্তে কিন্তু এসআইআর বিষয়ে কিন্তু আলোকপাত করতে গিয়ে একেবারে আমাদের নজর চলে যাচ্ছে, কেননা বিভিন্ন ধরনের আমরা অ্যাকশন মুডে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনকে, এবং সামনেই রয়েছে বেশ কয়েকটা দিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের আমরা যদি বলতে পারি যে শেষ মুহূর্তে আর কি নাটক আমরা দেখব তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এবং ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্য সরকারের যে সমস্ত কর্মীদের অর্থাৎ বা আধিকারিকদের নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু বরখাস্ত করবে, তাদেরকে কিন্তু প্রমোশন দেওয়া হবে। অর্থাৎ তিনি একেবারে পরিষ্কার করে দিচ্ছেন যাদের একদম তার ভাষাতে যাদের ডিমোশন করা হবে তাদেরকে প্রমোশন দেবে রাজ্য। এবং তিনি কিন্তু যে 7 জন AERO-কে সাসপেন্ড করা হয়েছে তাদের পক্ষ নিয়েছেন, এবং তিনি বলেছেন তারা কিন্তু যথেষ্টই ভালো কাজ করছিলেন। নির্বাচন কমিশনের উচিত ছিল তাদের যদি কোনো দোষ থাকে সেটাকে প্রথমে তাদের আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া, সেটা না করে যেভাবে সাসপেন্ড করা হলো তার বিরুদ্ধে কিন্তু তিনি মুখ খুলেছেন। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো প্রথম দিন থেকে কিন্তু রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের একটা বিরোধ অন্তত সামনে কিন্তু দেখা যাচ্ছে। ভিতরে কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন অনেকেরই মনে রয়েছে, কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি একদিকে নির্বাচন কমিশন, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্য প্রশাসন, তারা কিন্তু একেবারে আমরা বলতে পারি সম্মুখ সমরে রয়েছে, বাকযুদ্ধ চলছে। এবং নির্বাচন কমিশন একের পর এক ইস্যুতে রাজ্য সরকারের পদক্ষেপ তারা কিন্তু খারিজ করে দিচ্ছেন, এবং এই বিষয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে রাজ্যকে, বা তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি একেবারে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরেই কিন্তু যেখানে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে হিয়ারিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, 14 তারিখে চূড়ান্ত তালিকা ঘোষণার দিন ছিল, সেই দিন পেরিয়ে যাওয়ার পরও কিন্তু এই যে বাকযুদ্ধ সেটা কিন্তু থামছে না, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় হচ্ছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে 28শে ফেব্রুয়ারি তারা চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন, এবং তার মাঝখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। রাজ্য প্রশাসনের যারা সঠিকভাবে কাজ করেননি অন্তত যে অভিযোগ নির্বাচন কমিশন তুলছে, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সুর চড়াচ্ছেন। তিনি বলছেন যে নির্বাচন কমিশন একেবারে কাজ ঠিক মতন করতে পারেনি, তাদের কাছে পর্যাপ্ত সময় ছিল না, এবং তাদের যে মনোবাঞ্ছা সেটা হচ্ছে কত নাম বাদ দিতে পারবে। এবং তিনি এই বিষয়ে কিন্তু একটা আশাবাদীও যে এই এসআইআরের যে প্রক্রিয়া, এতে যে নির্বাচন কমিশনের যে ভূমিকা, তাতে কিন্তু তার যে ভোট সেই ভোট ব্যাংক কিন্তু ধস তো নামবেই না, বরঞ্চ তার কিন্তু আরও বেশি সংখ্যায় তার এবারের যে নির্বাচন সেই নির্বাচনে তার জয়লাভ হবে। এবং তিনি বলছেন যে ভবানীপুর যেখানে কিন্তু দেখা যাবে কয়েক লক্ষ মাত্র ভোটার রয়েছে, সেখানেও 40,000 কিন্তু ভোটারের নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে। তার অভিযোগ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো তিনি বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ তুলছেন যে নির্বাচন কমিশন যে নথিগুলি নিয়ে কিন্তু ভোটার তালিকায় চূড়ান্ত তালিকায় রাখবার ব্যবস্থা করেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেই তালিকা থেকেও কিন্তু বেশ কয়েকটি নথি বাদ দেওয়া হয়েছে 16ই ফেব্রুয়ারি, অথচ হিয়ারিং শেষ হয়ে গিয়েছে 14ই ফেব্রুয়ারি। ফলে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। এবং আমরা যদি দেখি তিনি বারবার কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার যে বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন, যে সেই প্রক্রিয়ায় যে পদ্ধতিতে হচ্ছে, যে এআই পদ্ধতিতে হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু তিনি সরব ছিলেন। এবং তিনি শুধু সরব ছিলেন না, দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন যে প্রথম দিন থেকে ময়দানে নামার। এবং আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু বারবার সুর চড়িয়েছেন তৃণমূলের যারা নেতা কর্মী তারা রয়েছেন। এবং এসআইআর প্রক্রিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের নাটকও আমরা দেখতে পেয়েছি, যেগুলি হয়তো এই ছবিগুলি না উঠলেই ভালো হতো। হয়তো দেখা যাচ্ছে কেউ
বাঙ্কুয়াতে কিন্তু নিয়ে চলে যাচ্ছেন নথি, কেউ ট্রাঙ্কে বোঝাই করে নথি নিয়ে চলে যাচ্ছেন, কেউ অসুস্থ মানুষ তিনি কিন্তু হিয়ারিং প্রক্রিয়ায় অংশ নিতে চলে যাচ্ছেন। এই যে চিত্রগুলি, এই চিত্রগুলি মোটেই সুখকর ছিল না এবং আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশন যেভাবে শুরু করেছিল তাতে তাদের কিন্তু অনেক গলদ কিন্তু বারবার ধরা পড়েছে, এটা অস্বীকার করবার জায়গা নেই এবং তারা কিন্তু সেই গলদগুলি সংশোধনের জন্য পরবর্তী সময় চেষ্টা করেছেন। যেমন মাইক্রো অবজারভার নিয়োগ করেন এবং মাইক্রো অবজারভাররা কিন্তু বিভিন্ন যে ত্রুটি, সেই ত্রুটি বা যে ভুলগুলি রয়েছে সেগুলি কিন্তু ধরিয়ে দেয়। যেমন আমরা দেখতে পেয়েছিলাম 2000-এর উপরে বুথ ছিল যেখানে কোনো মানুষ মারা যাননি বা কোনো ভোটার মারা যাননি। তারা যখন এ বিষয়ে চাপ দেন এবং পরবর্তী সময় দেখা যায় যে সব বুথ থেকে সংখ্যাটা কমছে, বুথের সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ সেই সব বুথে কিন্তু মৃত ভোটারের পাওয়া যাচ্ছে যাদের নাম বাদ দেওয়া উচিত ছিল এবং সর্বশেষে কিন্তু দেখা গেছে যে পশ্চিমবাংলাতে একটা বুথও এরকম নেই যেখানে কেউ মারা যায়নি, অর্থাৎ সব বুথেই কেউ না কেউ কিন্তু মারা গিয়েছে। আমরা যদি দেখি বিজেপির পক্ষ থেকে ফর্ম 7 জমা দিয়ে অনেক জায়গায় কিন্তু অভিযোগ জানানো হয়েছে যে এই নামগুলি থাকা উচিত নয়, এই নামগুলি রয়েছে। পরবর্তীতে এই নামগুলি সত্যি কাটা যায় কিনা সেটার দিকে তো আমাদের নজর থাকবে। আমাদের নজর থাকবে কত সংখ্যায় ভোটার তারা হিয়ারিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন এবং তারা সঠিক নথি জমা দিতে পারলেন কিনা। কারণ 14 তারিখে পর যে নতুন দিন ঘোষণা করা হয়েছে 28শে ফেব্রুয়ারি, সেই 28শে ফেব্রুয়ারি কিন্তু আমরা জানতে পারবো চূড়ান্ত তালিকায় কত জনের নাম বাদ গেল। কারণ ইতিমধ্যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে এবং মনে করা হচ্ছে সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে, কেন বহু মানুষ বা বহু ভোটার কিন্তু তারা হিয়ারিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, আর স্বাভাবিকভাবে যারা অংশগ্রহণ করেননি তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে। একই সঙ্গে যারা ভুল নথি দিয়েছেন বা নথি দেখাতে পারেননি তাদের নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে এবং আমরা অবশ্যই কিন্তু দেখতে পাবো এমন একটা দিনে কিন্তু নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করবে, তখন কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিছু থাকবে না। অর্থাৎ যদি 14ই ফেব্রুয়ারি তিনি ঘোষণা করতেন নির্বাচন কমিশন, তাহলে যে ধরনের আন্দোলন হওয়ার সম্ভাবনা থাকতো তার থেকে অনেক বেশি আন্দোলন হওয়ার সম্ভাবনা থাকবে 28শে ফেব্রুয়ারি, যেহেতু 28শে ফেব্রুয়ারি কোনো আর পরীক্ষা থাকছে না। এই যে বিধিনিষেধ যেটা রয়েছে মাইকিংয়ের উপর, সেই বিধিনিষেধ কিন্তু উঠে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে আগামী কয়েকদিনের মধ্যেই যে তালিকা, যে এসআইআর প্রক্রিয়ার একেবারে সর্বশেষ চিত্র কি ওঠে এবং আরও কয়েকজনকে কি এই যে এসআইআর প্রক্রিয়ার তাদেরকে বিভিন্ন ধরনের যে তারা কাজকর্ম করেছে সেখানে নির্বাচন কমিশন কোনো সংশয় বা সন্দেহ প্রকাশ করে কিনা বা তারা সেই আধিকারিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন কিনা। কেননা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 5 জনকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বক্তব্য রাখছিলাম যে 5 জন ভোটার রয়েছে, 5 জন আধিকারিক রয়েছেন বা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া কথা কিন্তু রাজ্য প্রশাসনকে নির্বাচন কমিশন বলেছিলেন, এফআইআর করবার কথা বলেছিলেন, তাদের কিন্তু এফআইআর এতদিন করা হয়নি। কিন্তু আজকে নাটকীয়ভাবে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করা হলো। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একদিকে নির্বাচন কমিশন রাজ্যের উপরে কিন্তু প্রেশার ক্রিয়েট করছে বা তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও রাজ্য প্রশাসনের যিনি সর্বময় কর্তৃ রয়েছেন তিনি কিন্তু অভিযোগ আনছেন, কিন্তু সর্বশেষে গিয়ে তিনি কিন্তু সেই যে বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু মেনে নিচ্ছেন। কেন প্রথম দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে আমরা পশ্চিমবাংলা এসআইআর করতে দিব না, পরবর্তী সময় দেখা গেছে তিনি কিন্তু এসআইআর প্রক্রিয়ার আর বিরোধিতা করেননি। পরবর্তী সময় তাকে বলতে শোনা গেছে যে কোনো আধিকারিকের বিরুদ্ধে কোনো অভিযোগ হলেই কিন্তু তাকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেওয়া হবে না। কিন্তু আজকে কিন্তু দেখা গেল যে নির্বাচন কমিশনের সেই যে শর্ত বা সেই নির্দেশ মেনে কিন্তু এফআইআর করা হয়েছে 5 জনের বিরুদ্ধে এবং 7 জনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী অবশ্যই একটা আশ্বাসবাণী কিন্তু তার যারা কর্মী রয়েছেন তাদেরকে শোনাচ্ছেন যে নির্বাচন কমিশন যত ডিমোশন দেবে আমরা কিন্তু তাদেরকে ততটাই প্রমোশন দেব। অর্থাৎ একেবারে আমরা যদি বলি তাহলে বলতে পারবো নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার কিন্তু সরাসরি কিন্তু ময়দানে নেমে গেলেন। অর্থাৎ নির্বাচন কমিশন যত শাস্তিমূলক ব্যবস্থা নিক না কেন রাজ্য প্রশাসনের বা রাজ্য সরকারের কিন্তু আশীর্বাদ সেই সব কর্মীদের পক্ষেই থাকবে যাদের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ উঠবে বা উঠলে রাজ্য প্রশাসন তাদের থেকে কিন্তু যে একটা হাত, আশীর্বাদের হাত, সেই হাত কিন্তু
ছড়াবে না। অর্থাৎ খবরের ময়নাতদন্ত করতে গিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আলোকপাত করলাম। আগামী দিনে অন্য বিষয়ে আলোকপাত করব। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।